শুরু হয়েছে, এখানে আসেনি এখনো। শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি একটু অসুস্থ ছিলাম, সেখান থেকে কমেছে, অসুখটা কমেছে, বাট ভালো হয়নি এখনও। আচ্ছা, তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু টপিক নিয়ে আলোচনা করা হবে, সেটা হচ্ছে ফ্রেজ, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ। আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ হচ্ছে মানে এমন একটা টপিক যেখান থেকে সর্বদাই বিসিএসে প্রশ্ন হয়ে থাকে। আর দুইটা খুব কাছাকাছি টপিক, সেটা হচ্ছে ক্লজ এবং ফ্রেজ। ওকে, এই দুটা টপিক থেকে সর্বদাই 2 থেকে 4 মার্ক, মানে কমপক্ষে 1 আর সর্বোচ্চ হচ্ছে এখানে 4 কিংবা 5 মার্ক পর্যন্ত কমন পেয়ে থাকবেন আপনারা এখান থেকে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, এই জন্য করে আজকের আশা করি আপনারা ক্লাসে অ্যাটেন্ড করবেন। সরাসরি ক্লাসটা করার অন্যরকম একটা মজা আছে, এবং আসলে পরবর্তীতে রেকর্ডটা দেখার যে মজা অথবা হচ্ছে রেকর্ড দেখলে যে উপকারিতা পাবেন, সরাসরি থাকলে কিন্তু অবশ্যই তার চাইতে বেশি উপকারিতা পাবেন। আচ্ছা, আমার সাউন্ড মনে হয় ক্লিয়ার আছে, আশা করি ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। এটা জানার পরে মূল ক্লাসে শুরু করব, ঠিক আছে? আচ্ছা, তানিয়া সুলতানা, ইমরান হোসাইন, শাকিলা চৌধুরী জয়েন করেছেন। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার? আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে স্যার, ইমরান হোসেন লিখেছেন ওকে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে ক্লাস শুরু করি। আজকের টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি চেষ্টা করব এই এটা অনেকের কাছে একটা কঠিন টপিক বা হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই আমরা আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ কিংবা ক্লজ নিয়ে। তাও প্রথমে আমি খুব গুরুত্বপূর্ণ 3টা কথা বলবো। এই গুরুত্বপূর্ণ 3টা কথায় আপনার ব্রেনে স্ক্যান করে রাখতে হবে, যাতে করে পরবর্তীতে যে কোনো সময় প্রশ্নটা করলে আপনার এই কথাটা মনে আসে, ঠিক আছে? একদম যে কথাগুলো বলবো স্ক্যান করে রাখতে হবে। ক্লিয়ার স্যার, শাকিলা চৌধুরী লিখেছে ক্লিয়ার। ওকে, তার মানে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। সেটা হচ্ছে আচ্ছা, চৈতি মুমু জয়েন করেছে, আমিনুল ভাই জয়েন করেছে। আচ্ছা, আরও বেড়ে গেছে। আচ্ছা, আরও 2-1 জয়েন করবে আশা করি খুব তাড়াতাড়ি। যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রথমেই আমাদের জানতে হবে যে ফ্রেজ কখন ফ্রেজ হবে, কখন ক্লজ হবে, নট ক্লজ। আচ্ছা, ফ্রেজ কখন হয় এবং ক্লজ কখন হয়, এই জিনিসটা আমাদের জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দুইটা বিষয় নিয়ে আমরা কনফিউজড হয়ে যাই যে কখন ফ্রেজ হবে, কখন ক্লজ হবে। আগে প্রথমে আমরা ফ্রেজ এবং ক্লজকে আইডেন্টিফিকেশন করা শিখি, যে এটা ফ্রেজ কিংবা ক্লজ, এই জিনিসটা কখন জানবো। তো ফ্রেজ আমরা মনে রাখি যে ক্লজ ফাইনিট ভার্ব, নন ফিনিট। ফাইনিট ভার্ব থাকলে সেটা ক্লজ হয়। কি বলেছি? যে ফাইনিট ভার্ব থাকলে সেটা ক্লজ হয়। আচ্ছা, ফাইনিট ভার্ব কোনগুলো আর নন ফাইনিট ভার্ব কোনগুলো, এটা আমাদের আইডেন্টিফাই করার শিখতে হবে। আর যদি নন ফাইনিট অর্থাৎ নন ফাইনিট ভার্ব যদি থাকে, তাহলে সেটা কি হবে? সেটা হবে ফ্রেজ। এখন আমাদের প্রথমে আইডেন্টিফাই করে শিখতে হবে যে আমরা কথা বলেছিলাম সেদিন যে নন ফাইনিট ভার্ব কোনগুলো। নন ফাইনিট ভার্ব মনে রাখার ওয়েটা হচ্ছে আইজিপি, ঠিক আছে? এই আইজিপি ব্যতীত যে ভার্বগুলো আছে পৃথিবীতে, সবগুলো ভার্ব হচ্ছে ফাইনিট ভার্ব। অর্থাৎ নন ফাইনিট ভার্ব ব্যতীত যত ভার্ব আছে সবগুলো কি? সবগুলো হচ্ছে ফাইনিট ভার্ব, প্রথম কথা। এখন আসি আইতে কি? ইনফিনিটিভ। জিতে কি? জেরান্ড। ওকে, পিতে কি? পার্টিসিপল। জাস্ট একবার মনে করে দিচ্ছি, এই পার্টিসিপলের আবার 3টা প্রকারভেদ আছে। সেটা কি? প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। নাম্বার 2 পাস্ট পার্টিসিপল। ভার্বের বিভিন্ন পাস্ট পার্টিসিপল রূপ, যেমন হচ্ছে গন, গো এন্ড গন মানে গন। আচ্ছা, রেড, ঠিক আছে। আর তারপর হচ্ছে কি, যে ধরেন যে হচ্ছে গো এন্ড গন, এটা গেল একটা। তারপর হচ্ছে ডু
ডিড ডান, এটা কি, এটা হচ্ছে V1, এটা কি, এটা হচ্ছে ডিডটা কি, ডিডটা হচ্ছে V2, তারপরে এই V3 মানে কি, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এটা হচ্ছে ডান, গন, রেড, ডান, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপল। এরপরে যে বিষয়টা আরেকটা থাকলো সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। সেটা কি, পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল কি, হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস V3 যদি হয় সেটাকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলি। আচ্ছা, আমিনুল ইসলাম জয়েন করেছেন, ফরহান ইশরাক আলিফ জয়েন করেছে, অ্যানি দত্ত জয়েন করেছে বেশ কিছুদিন পরে, অ্যানি অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে বর্তমান সময়ে। আচ্ছা, তাহলে এই মানে এই ইনফিনিটিভ এবং জেরান্ড এবং হচ্ছে পার্টিসিপল ব্যতীত যে ভার্বগুলো আছে সেগুলোই, সেই ভার্বগুলোই হচ্ছে ফাইনিট ভার্ব। আর এগুলো যদি থাকে তারপরে যদি আন্ডারলাইন করা থাকে, অর্থাৎ যদি তার মধ্যে আন্ডারলাইন করার অংশের মধ্যে আমরা জানি যে ফ্রেজ কিংবা ক্লজ আইডেন্টিফাই করার সময় একটা অংশে আন্ডারলাইন করে দেওয়া থাকে, বলা হয় যে হট টাইপ অফ মানে ফ্রেজ অথবা হট টাইপ অফ ক্লজ, অথবা হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আন্ডারলাইন ফ্রেজ কিংবা আন্ডারলাইন ক্লজ। ঠিক আছে, এভাবে প্রশ্ন করা থাকে। আপনাদের দেখাবো প্রশ্নটা কিভাবে করা থাকে। তো এটা আমাদের মনে রাখতে হবে যে নন ফাইনিট ভার্ব ব্যতীত যে ভার্বগুলো আছে সেটা ফাইনিট, আর নন ফাইনিট ভার্ব যদি আন্ডারলাইন করা অংশে থাকে তাহলে সেটা ফ্রেজ হবে, আর যদি ফাইনিট ভার্ব থাকে, একটি মাত্র ফাইনিট ভার্ব থাকে, তাহলে কিন্তু সেটা কি হবে, সেটা কিন্তু ক্লজ হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম কথা। এরপরে আসি দ্বিতীয় কথা। আমরা উদাহরণের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করব। দ্বিতীয় নাম্বার কথাটা হচ্ছে যে ফ্রেজ কিংবা যে ক্লজ যে পার্টস অফ স্পিচের কাজ করে, ওই ফ্রেজ কিংবা ওই ক্লজ ওই পার্টস অফ স্পিচের নাম অনুসারে হয়। আমরা জানি পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, শুধুমাত্র প্রোনাউন ব্যতীত সবগুলো নাম অনুসারে ফ্রেজ রয়েছে, সবগুলো নাম অনুসারে কি রয়েছে, ফ্রেজ রয়েছে। আচ্ছা, কথাটা আরেকবার বলি, যে ফ্রেজ কিংবা ক্লজ যে পার্টস অফ স্পিচের কাজ করে, সেই পার্টস অফ স্পিচের যে পার্টস অফ স্পিচের কাজ করে তার নাম অনুসারে ফ্রেজ কিংবা ক্লজের কি হয়, নামকরণ করা হয়। যে ফ্রেজ কিংবা ক্লজ সেন্টেন্সে বসে যে পার্টস অফ স্পিচের কাজ করবে, যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ, যদি অ্যাডভার্বের কাজ করে তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ, যদি নাউনের কাজ করে তাহলে নাউন ক্লজ হয়। ঠিক আছে, আচ্ছা, এমদাদুল হক ভাই বলেছেন যে ক্লিয়ার না রাইটিংগুলো। আচ্ছা, ক্লিয়ার, এখানে তো ক্লিয়ার দেখাচ্ছে। তারপরে ইমদাদুল ভাই বলেছেন যে যারা নতুন তাদেরকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে, অ্যাড করে নিব। ওকে, এখন আমি আপনাদের একটা উদাহরণ দিব। এই উদাহরণ খুব সহজ একটা উদাহরণ, কিন্তু সেটা আপনাদের আইডেন্টিফাই করতে হবে যে এটা কি ফ্রেজ কিংবা ক্লজ, এটা কি ফ্রেজ কিংবা ক্লজ। ঠিক আছে, এবার আসি প্রথমে সে উদাহরণটা দুইটা দিব। হ্যাঁ, দুইটা, যে কোয়ালিফাইং in the admission test underline করা অংশ is not easy। এটা কি আপনাদের প্রথমটার বলতে হবে যে এটা কি ফ্রেজ, এটা কি ক্লজ নাকি ফ্রেজ। প্রথম কোশ্চেন নাম্বার 1। নাম্বার 2 নাম্বার কোশ্চেন হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ক্লজ অর ফ্রেজ। ওকে, এবার আসি যে জন কিটস একটা বিখ্যাত কথা বলেছেন যে এ থিঙ্ক অফ বিউটি ইজ আ জয় ফর এভার, ইজ এ জয় ফর এভার। ঠিক আছে, এখানে অফ বিউটিটা এটা কি কোন ধরনের ফ্রেজ। ওকে, নাম্বার 3 হচ্ছে এই সেম উদাহরণ, এ থিঙ্ক অফ বিউটি, আন্ডারলাইন করা থাকবে এ থিঙ্ক অফ বিউটি ইজ এ জয় ফর এভার। এখন আপনাদের 3টা প্রশ্ন করেছি। কয়টা প্রশ্ন করেছি? 3টা প্রশ্ন। একটা হচ্ছে কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট ইজ নট ইজি। এখানে কোয়ালিফাইং ইন দ্য অ্যাডমিশন টেস্ট এটা কি ফ্রেজ নাকি ক্লজ, প্রথম কোশ্চেন। নাম্বার 2, এ থিঙ্ক অফ বিউটির নিচে আন্ডারলাইন করা, এখানে এটাকে কোন ধরনের ফ্রেজ। নাম্বার 3, এ থিঙ্ক অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এ থিঙ্ক অফ বিউটিটা এটা কোন ধরনের ফ্রেজ। এই 3টা জিনিস আপনাদের আইডেন্টিফাই করতে হবে। প্রথমটা
শাকিলা শাকিলা লিখেছে হচ্ছে নাউন ক্লজ, নাউন ফ্রেজ, নাউন ক্লজ। ওকে, শাকিলা চৌধুরী লিখেছে। আপনাদের জাস্ট হচ্ছে আমি কনসেপ্টটা কতটা ক্লিয়ার এই জিনিসটা জানার জন্য করে, আপনারা তো হচ্ছে নতুন না, অবশ্যই কোনো না কোনো কোচিং অথবা কোনো স্যারের হয়তো বা এতদিনে ক্লাস করেছেন, তো এই জন্য করে কতটা জিনিসটা, কতটা বেসিকটা, কতটা কনসেপ্টটা কতটা ক্লিয়ার এই জিনিসটা জানার জন্য আপনাদের কাছে প্রশ্ন করা। এরপরে আমি অবশ্যই আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, একজন শুধু আনসার করেছে, ইমরান হোসাইন শুধু একটা লিখেছে, 1 নম্বর ফ্রেজ লিখেছে। তানিয়া সুলতানা লিখেছে হচ্ছে ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ক্লজ, নাউন ফ্রেজ। ওকে, ঠিক আছে। আর কে? আর কয়েক সেকেন্ড ওয়েট করব। ভুল অথবা শুদ্ধ এটা নিয়ে আপনারা ভাববেন না, আপনাদের যা মানে মানে ইউ ক্যান টেল দ্যাট arises in your mind. ওকে, আপনার মনে যেটাই প্রশ্নই হবে সেটাই আপনি বলতে পারবেন। 3টা নাউন ফ্রেজ অ্যানি দত্ত লিখেছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ। ওকে, মুক্তা লিখেছে, আর অ্যানি লিখেছে হচ্ছে 3 নম্বর নাউন ফ্রেজ। আর 2টা কোথায়? আচ্ছা, 2 নম্বর নাউন ফ্রেজ। ওকে, আচ্ছা, গুড। ফরহান ইশরাক 1 নম্বর হচ্ছে নাউন ফ্রেজ, 2 নম্বর অ্যাডজেক্টিভ ফ্রেজ, 3 নম্বর নাউন ফ্রেজ। ওকে, অনেকে মানে চেষ্টা করেছেন, আপনাদের চেষ্টা করার জন্য ধন্যবাদ। আমি এখন সঠিক আনসারটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এটা কি নাউন নাকি ফ্রেজ, জাস্ট এতটুকু। এখানে প্রথমে আমরা দেখব যে এর মধ্যে কোনো ফাইনিট ভার্ব আছে কিনা। ফাইনিট ভার্ব আছে কিনা, ফাইনিট ভার্ব থাকলে সেটা ক্লজ, যদি না থাকে অথবা যদি ভার্বই না থাকে তাহলে ফ্রেজ। ফাইনিট ভার্ব থাকলে সেটা কি হবে? সেটা ক্লজ হবে। আর যদি না থাকে কিংবা যদি নন ফাইনিট ভার্ব থাকে অথবা না থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে ফ্রেজ। এখন এখানে একটাই জাস্ট মাত্র ভার্ব দেখতেছি, সেটা কোয়ালিফাইং। আচ্ছা, কোয়ালিফাইং মানে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। কোয়ালিফাই থেকে আইএনজি যুক্ত হয়েছে, যুক্ত হয়ে ওয়াইকে আই করে এনজি যুক্ত হয়েছে, তার মানে কোয়ালিফাইং। এটা হচ্ছে কি এখানে জেরান্ডের কাজ করেছে। কিসের কাজ করেছে বলেন তো? জেরান্ড। আর আমরা কি জানি? আইজিপি। জেরান্ড হচ্ছে নন ফাইনিট ভার্ব, জেরান্ড হচ্ছে নন ফাইনিট ভার্ব। তার মানে ইট ইজ নট আ ক্লজ, ইট ইজ রেদার দেন ইট ইজ আ ফ্রেজ। প্রথম কথা। আচ্ছা, দ্বিতীয় নাম্বার আসি যে এ থিঙ্ক অফ বিউটি। খুব সুন্দর একটা মানে এটা টেকনিক আছে, খুব মজার একটা বিষয়। তাহলে প্রথমটা মিশিয়ে দিলাম, এটা রিমুভ করে দিচ্ছি। আমরা যখন ছোটোবেলায় ক্লাস 3 বা 4 বা 5-এ যখন পড়েছি তখন কিন্তু 8 প্রকার, তখন থেকেই আমাদের 8 প্রকার যে পার্টস অফ স্পিচ সেটার কিন্তু এই আমরা পড়ে আসছি, তাই না? সেটা কিভাবে পড়ে আসছি? যে নাউন, নাউনের পরে কি প্রোনাউন, প্রোনাউনের পরে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি ভার্ব। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাডভার্ব, তারপরে হচ্ছে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ওগুলো দরকার নাই, আমরা জাস্ট এতটুকু মনে রাখবো যে নাউনের পরে প্রোনাউন হয়, তারপরে অ্যাডজেক্টিভ থাকে, তারপরে ভার্ব থাকে। এই যে এইটা যেহেতু প্রোনাউন নামে কোনো ফ্রেজ নাই, তার মানে এটা হচ্ছে কয় আকার টয় আকার, তার মানে কি কাটা, মানে নাই। তো মুছে দিলাম, নাই যেহেতু, তাহলে মুছে দিলাম। মুছে দেওয়ার পরে কি থাকলো দেখেন যে নাউন এবং ভার্ব, নাউন এবং ভার্ব। খুব মজার একটা বিষয়, এই নাউন এবং ভার্বের মাঝে যে ফ্রেজটা থাকবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। নাউন এবং ভার্বের মাঝে এমনিতে কোনো ওয়ার্ড যদি থাকে সেটাও অ্যাডজেক্টিভের কাজ করে, এবং নাউন এবং ভার্বের মাঝে যে ফ্রেজটা থাকবে অথবা ক্লজ থাকবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজের অথবা ক্লজের কাজ করে। ফ্রেজ কিংবা ক্লজ, ফ্রেজ কিংবা কি বলেছি ক্লজের কাজ করে। এখন আসি, তাহলে যারা প্রথমটা বলেছিলেন যে হচ্ছে ফ্রেজ তাদেরটা সঠিক, আর যারা বলেছেন ক্লজ তাদেরটা ভুল। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে, এখন দেখেন এটা হচ্ছে নাউন, এটা কি নাউন, এটা কি ভার্ব। তো নাউন এবং ভার্বের মাঝে কি আছে? অ্যাডজেক্টিভ আছে, তাহলে এটা কি? এবং এখানে কোনো ফাইনিট ভার্ব নাই। অফ বিউটি, এখানে রেদার, এখানে কোনো ভার্বই নেই, ঠিক আছে? অফ বিউটি, প্রেপোজিশনের পরে একটা নাউন রয়েছে, প্রেপোজিশনের পরে কি রয়েছে? নাউন রয়েছে, তার মানে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি বলেন? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবং তাছাড়া এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। কিসের কাজ করেছে? অ্যাডজেক্টিভের কাজ করেছে। ওকে, তাহলে 2 নম্বরটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ।
এখন আসি একই সেন্টেন্স না, একই সেন্টেন্স, শুধুমাত্র কি হয়েছে, শুধুমাত্র এ থিংটা যুক্ত হয়েছে। এখন দেখেন তো এই যে এখানে ভার্ব, এখানে ভার্বের কি হিসেবে কাজ করেছে, এটা ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করেছে, ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করেছে। ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে কি, নাউন। এখন আমি একটা কথা বলেছিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, মানে ফ্রেজ এবং ক্লজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে ফ্রেজ কিংবা ক্লজ, এটা লিখে নিতে হবে নোট, যে ফ্রেজ বা ক্লজ বাক্যে যে পার্টস অফ স্পিচের কাজ করে, যে পার্টস অফ স্পিচ এর কাজ করে, সে অনুসারে ওই ফ্রেজ কিংবা ক্লজ এর নামকরণ করা হয়, নামকরণ করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, এটা কি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এবং এই যে ফ্রেজ, কি বললাম, যে নাউন এবং ভার্বের মাঝে যে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, কমপক্ষে পরীক্ষায় আপনি এখানে 100টা প্রশ্ন পাবেন, 100টা প্রশ্ন পাবেন এখানে, 100টা, যে কোনো মানে যেগুলো। আচ্ছা, ফর দ্য ফার্স্ট টাইম তাপসী রয় মণ্ডল জয়েন করেছে আমাদের মাঝে। আচ্ছা, তাপসীকে ওয়েলকাম আমাদের ক্লাসে। আচ্ছা, তাহলে এটা কিন্তু এই যে ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করেছে এ থিঙ্ক অফ বিউটি। আমরা জানি যে সেদিন কথা বলেছিলাম যে একটা কোন জিনিসগুলো, নাউন ফ্রেজ, জেরান্ড কিংবা ইনফিনিটিভ কিংবা হচ্ছে ক্লজ অথবা ফ্রেজ, এগুলো কি, এগুলো হচ্ছে নাউনের কাজ করে, নাউনের কাজ করতে পারে। তাহলে কিন্তু আমরা আনসারগুলো পেয়ে গেলাম, 3টা আনসারই পেয়ে গেছি, ঠিক আছে। এখন আপনাদের কাছে আর একটা প্রশ্ন থাকবে, এখন আপনাদের কাছে আরেকটা প্রশ্ন। কিন্তু আমরা দেখুন, মানে টেকনিক এমন একটা জিনিস যে আমরা কিন্তু এই যে মূল জায়গায় না গিয়েও আমরা কিন্তু কি করতে পেরেছি, আমরা কিন্তু আইডেন্টিফাইটা শিখে গেছি। দেখুন আপনারা আইডেন্টিফাই করতে পারেন কিনা। এখন আপনাদের কাছে প্রশ্ন করছি যে এখন আপনাদের কাছে প্রশ্ন হলো যে দ্য সায়েন্টিস্ট কোশ্চেন, এগুলো কিন্তু সব বিগত সালে প্রশ্ন হয়েছে। The scientist doing the research in laboratory কি is my teacher। এখন আসুন, এখন আমাদের নির্ণয় করতে হবে যে ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি এটা কোন ধরনের ফ্রেজ। আমরা প্রথমে খেয়াল করব, জাস্ট এটা তো ফ্রেজ উল্লেখ করেই দিলাম, কিন্তু তারপরে আমরা দেখব এখানে কিন্তু ডু এর সাথে আইএনজি যুক্ত হয়ে কি হয়েছে, ডুইং হয়েছে। এবং ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি, এখানে অন্য কোনো ভার্ব নাই, তার মানে এখানে নন ফাইনিট ভার্ব আছে। নন ফাইনিট ভার্ব থাকলে সেটা ফ্রেজ হয়, তার মানে এটা ক্লজ নয়। এখন আসি যে এটা কোন ধরনের ফ্রেজ আপনাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে, নির্ণয় করতে হবে। যারা ক্লাস করবেন না তারা ফাঁকাই পড়বেন, সহজ কথা। ক্লাস না করলে ফাঁকা। আচ্ছা, সেম টাইপের কোশ্চিন অথবা এই টাইপের কোশ্চিন আমি বললাম তো প্রচুর পরিমাণে পরীক্ষায় আসছে, প্রচুর পরিমাণে কি হয়েছে পরীক্ষায় আসছে আপনাদের। তাহলে আমি কিন্তু অলরেডি বেশ কয়েকটা জিনিস বলেছি, যেগুলো কখন ফ্রেজ হবে, কখন ক্লজ হবে, এবং যে ফ্রেজ কিংবা ক্লজ বাক্যে ব্যবহৃত হয়ে যে পার্টস অফ স্পিচের কাজ করবে, ওই নাম অনুসারে, ওই পার্টস অফ স্পিচের নাম অনুসারে আপনার কি করতে হবে, ওই ফ্রেজ কিংবা ক্লজের কাজ করতে মানে নামকরণ করতে হবে। আচ্ছা, তাহলে কিন্তু এটা হচ্ছে নাউন, এটা কি বলেন তো, নাউন। আর এটা নাউনের পরে কি আছে, ইসটা হচ্ছে ভার্ব। তাহলে নাউন এবং ভার্বের মাঝে কি হয় আপনাদের বলে দিছি, এবং শতভাগ এটা নিয়ে কোনো টেকনিকের দরকার নাই, জাস্ট এই টেকনিকটা মনে রাখবেন, সহজ কথা।
এই জাস্ট এতটুকু মনে রাখলেই আপনারা এটা আইডেন্টিফাই করতে পারবেন। আমার কথা বিশ্বাস না হলে আপনি যে কোনো একটা বই খোলেন, দেখেন, ঠিক আছে? আচ্ছা, আমি অনলাইনে দেখেছি যে অনেক টিচাররা যে কাজটা করে, অনেক ধরনের এক্সাম্পল নিয়ে আসে, ওই এক্সাম্পলগুলো আপনার বাস্তব জীবনে কাজে দিবে না। আপনি আজীবন এই ফ্রেজ মনে রাখার দরকার নাই। আপনি যদি টিচার হন, আপনি যদি টিচিং প্রফেশনের সাথে থাকেন, আপনি যদি রাইটিংটার সাথে থাকেন, তাহলে এই জিনিসগুলো সারা জীবন মনে রাখতে হবে, মাথায় স্ক্যান করে রাখতে হবে। কিন্তু আপনার উদ্দেশ্য হচ্ছে জব পাওয়া যদি হয়, তাহলে সবসময় মনে রাখতে হবে না। এবং আপনার পড়ানোটা এরকম হওয়া উচিত যে জব ওরিয়েন্টেড অথবা জব এক্সাম ওরিয়েন্টেড, যেগুলো আপনার বাস্তব জীবনে কাজে দিবে। আপনার পরীক্ষা শেষ, আপনার এইগুলো কাজ শেষ, তখন হিসাব নিকাশের কাজ হবে, ঠিক আছে? তো আমি অনেক বড় বড় টিচারের ক্লাস দেখেছি, তারা কি করে এক্সাম ওরিয়েন্টেড যে এক্সাম্পলগুলো আছে সেগুলো থেকে দূরে গিয়ে তারা নিজের মতো করে একটা এক্সাম্পল দেয়, যেগুলো অত্যন্ত সহজ, অথবা যে কেউ 7-8 বাচ্চারাও পারবে। কিন্তু ওগুলো আসলে কি, ওগুলো আপনার এক্সামে যখন বসবেন তখন দেখবেন যে মাথা গুলে গেছে, উল্টোপাল্টা লাগবে, যে স্যার তো এইভাবে শিখে নাই। কিন্তু আমি যে প্রতিটি এক্সাম্পল, আমি যে উদাহরণগুলো দিই, এই উদাহরণগুলো আমার এক্সাম্পলের সাথে, রুলসের সাথে মিলে নিয়ে আপনাদের এক্সাম্পলগুলো দিই, পরীক্ষার যাতে করে কাজে দেয়। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের প্রশ্ন করার আছে, এই পর্যন্ত যে টপিকগুলো পড়াইছি অবশ্যই আপনারা হয়তো বা সেগুলো মানে এক্সারসাইজ বুক যে গাইডগুলো আছে সেগুলো থেকে দেখেছেন। দেখার পরে আপনাদের কাছে কার কার প্রবলেম মনে হয়েছে, সেটা আপনার প্রবলেম মনে হলে আমাকে একটু টেক্সট করে রাখবেন কাইন্ডলি, ঠিক আছে? আমি 2 দিন পরে হলেও সেগুলো আনসার দিব। আচ্ছা, ফারহান ইশরাক লিখেছে যে অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপরে শাকিলা লিখেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ লিখেছি চৈতি মোমো, অ্যানি দত্ত লিখেছে, তানিয়া লিখেছে, এগুলো সবাই লিখেছে হচ্ছে আচ্ছা, সবাই লিখেছে অ্যাডজেক্টিভ। তানিয়া মোমো, আপনার কাছে এটা কেন মনে হলো যে অ্যাডভার্ব? অ্যাডভার্ব কি? অ্যাডভার্বের কাজ কিন্তু করে না, এটা অল্প একটু আগে কিন্তু রুলসটা বলেছি। এবার আসি, বলবেন যে স্যার শুধুমাত্র এই ফ্রেজের এক্সাম্পল দেখাচ্ছে, কিন্তু একটা ক্লসের এক্সাম্পল দেখালো না। আমি একটা ক্লসের উদাহরণ দিচ্ছি যে দ্যাট হি ইজ অনেস্ট, দ্যাট he is honest is known to all. দেখুন, এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, এবং এটা ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব থাকলে ক্লজ হয়, ফাইনিট ভার্ব থাকলে কি হয়? ক্লজ হয়। এখন আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এটা ভার্ব কি? এই ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করেছে। কি হিসেবে কাজ করেছে? এটা পুরোটাই কিন্তু শুধুমাত্র একটা ওয়ার্ড মিলেও কি হতে পারে? সাবজেক্ট হতে পারে। আবার একাধিক ওয়ার্ড মিলেও একটা সাবজেক্ট হতে পারে। সাবজেক্টে কাজ করেছে, তার মানে হচ্ছে এখানে নাউন হিসেবে বসছে। তাহলে এটা হচ্ছে কি, সেই অনুসারে এটার নামকরণ করা হয়েছে কি? নাউন ফ্রেজ। এটার নামকরণ কি করতে হবে? নাউন ফ্রেজ। এটা হচ্ছে নাউন ক্লসের উদাহরণ। এটা হচ্ছে নাউন ক্লসের উদাহরণ। অ্যানি দত্ত বুঝেছে, কারণ অ্যানি দত্ত আমার পুরনো স্টুডেন্ট এবং হচ্ছে অনেকদিন ক্লাস করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যানির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ওর হচ্ছে এনার্জি ব্যাপক। ও অনেক কষ্ট করে, বাট হচ্ছে ক্লাস করবে, একই ক্লাস বারবার করবে। যদিও দেখা যাচ্ছে আমি মোটামুটি প্রতিটি পূর্বের ক্লাস থেকে কমপক্ষে 30 বা 40% একটু ডিফারেন্স আনার চেষ্টা করি। যারা কোচিং টিচার, ঠিক আছে, তারা একদম 100% সেম ক্লাস নাই। আপনি 10 বার ক্লাস করবেন, 10 বারই একই কথা বলবে। আমার অবশ্যই এটা হয় না, আমি একটু ডিফারেন্স করে চেষ্টা করি। তো হচ্ছে অ্যানি ক্লাসগুলো করে নিয়মিত, এটা তার একটা বিশেষ বৈশিষ্ট্য। যাই হোক, অ্যানির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, আপনাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তবে ক্লাসে রেগুলার হতে হবে, কোনো কিছু না বুঝলে জিজ্ঞেস করতে হবে, তাহলেই ভালো কিছু করা সম্ভব অথবা জানা সম্ভব। শুধু আমার ক্লাসে নয়, যে কোনো টিচারের ক্লাসে, ঠিক আছে? এখন যেহেতু দেখতেছেন যে দেশের পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক অবস্থা খারাপ, রাজনৈতিক অবস্থা খারাপ, তারপরে হচ্ছে স্কুল কলেজ সবগুলো ক্লস, সুতরাং আমাদের কিন্তু এখন হঠাৎ করে দেখা যাচ্ছে বয়স কিন্তু থেমে নাই। আমাদের দুর্ভাগ্য যে অনেকে আছে যারা 28 বছর বা 27 বছরে মাস্টার্স এক্সাম দিচ্ছিলেন, তাদের 1.5 বছর বা 2 বছর হলো ওই মাস্টার্স এক্সাম আর দেওয়া হয় নাই। তার মানে তার বয়স হচ্ছে 29+। পরীক্ষা দিবে কখন? বয়স তো 30-এ শেষ। আমার কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য আমাদের উচিত যে আমরা যেটা ট্র্যাক আছে, রাইট ট্র্যাক থেকে ডিট্র্যাক হয়ে গেছি, বিচ্যুতি হয়ে গেছে। আমাদের সেখান থেকে ঘুরে দাঁড়াতে হবে।
এটা আপনি হয়তো বা আর্থিক সমস্যার মধ্যে যাচ্ছেন অথবা ফ্যামিলি থেকে টাকা দিচ্ছে না, এটা শুধুমাত্র আপনার কেন, বাংলাদেশের সকল পরিবারের সেম পার্সপেক্টিভ, সেম কন্ডিশন। ঠিক আছে, আপনি যদি যে কোনো টিচারের কথা চিন্তা করেন, যারা বেসরকারি টিচার, বেসরকারি স্কুল কলেজে জব করতো, তারা কি করতেছে এখন? বেসরকারি লাখ লাখ টাকা দিয়ে ঢাকা শহরের মতো যারা মানে ফ্ল্যাট ভাড়া দিচ্ছে, তারা কি করতেছে? হয়তো বা 50% দিতে হচ্ছে না, বা 70% মানে 30% দিতে হচ্ছে না, কিন্তু দিতে হচ্ছে তো। তারা কিভাবে এই 1.5 বছর 2 বছর মানে টাকাটা বিয়ার করতেছে, চিন্তা করছেন? সবারই অবস্থা খারাপ, আমার নিজেরও অবস্থা খারাপ, আরেকজনের অবস্থা খারাপ। সুতরাং মানে হয়তো বা 2% টিচাররা ভালোভাবে বেঁচে আছে, 100-এ 2%। যারা হচ্ছে অনলাইনে অনেক জনপ্রিয়, অনেক পপুলার, অনেক ক্লাস নিত আগে বিভিন্ন কোচিংয়ে, তারা হয়তো বা ভালো কিছু করতেছে, কিন্তু সেটা 2%, 2 থেকে 5%। ঠিক আছে, মানে বি মোটিভেটেড, বি বোল্ড। ওকে, আপনাদের সাহস সঞ্চার করতে হবে এবং পড়াশোনা করতে হবে। আচ্ছা, এবার আবার মূল কথায় চলে আসি। তাহলে আমরা ক্লজ এবং ফ্রেজ নিয়ে মোটামুটি একটা ধারণা পেলাম। ঠিক আছে, এবার আমাদের নাউন ফ্রেজ, এখন আলোচনার বিষয় হচ্ছে কি আমাদের নাউন ফ্রেজ। একটা নাউন ফ্রেজ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বাক্যে ফ্রেজের অর্থ, এটার ফাংশন, যেটা অল্প একটু আগেই বলেছিলাম, বাক্যে ফ্রেজের অর্থ এবং এটার কি, এটার ফাংশন। আচ্ছা, যে এবার আসি আমরা একটা জিনিস দেখি যে ফেমাস মানে কি? বিখ্যাত। এটা কি কিওয়ার্ড? অ্যাডজেক্টিভ। ফেমাসটা কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন আমি বলি যে হুমায়ুন আহমেদ, না, একজন বিখ্যাত রাইটার, মারা গেছে। হুমায়ুন আহমেদ ইজ আ ম্যান অফ ফেম, ইজ এ ম্যান অফ ফেম। এখন এই যে এখানে আপনার মনে হতে পারে একটা ওয়ার্ড কিসের কাজ করেছে এখানে, যার অর্থ বিখ্যাত, নামকরা, পপুলার, জনপ্রিয় হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে কি বলেন তো? এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই যে হুমায়ুন আহমেদ ইজ এ ম্যান অফ ফেম, হুমায়ুন আহমেদ ইজ এ ম্যান অফ ফেম, ঠিক আছে, এখানে দুইটা ওয়ার্ড ব্যবহৃত হয়েছে। এখানে কয়টা ওয়ার্ড ব্যবহৃত হয়েছে? দুইটা ব্যবহৃত হয়েছে। কিন্তু এই যে ফেমাস অথবা হুমায়ুন আহমেদ ইজ এ ফেমাস পারসন অথবা ফেমাস ম্যান, এখানে এই ফেমাস শব্দটা যে অর্থটা দিচ্ছে, এখানে অফ ফেম কথাটা একই অর্থ দিচ্ছে। তার মানে এটাও কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে কি বলেন তো? অ্যাডজেক্টিভ। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে যদি ফ্রেজ হিসেবে নির্ণয় করতে যাই, তাহলে এটা কি হবে? এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি হবে বলেন তো? অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, এবার আসি, পরীক্ষাতে আসছিল এর আগে নাউন ফ্রেজ নির্ণয় করার জন্য যে আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন, আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন। কোথায়? যে ইন দিস টাউন, এই শহরে আমার কোনো আত্মীয় স্বজন নাই। আত্মীয় স্বজন, এটা কি? এটা অফকোর্স নাউন। এটা অফকোর্স কি? এটা হচ্ছে অফকোর্স নাউন। আরেকটা বিষয় এখানে আছে যে এটা নোটা কি? এই নোটা হচ্ছে একটা ডেটারমিনার। এই নোটাকে বলা হয় ডেটারমিনার যখন পড়াবো তখন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তা জাস্ট একটু আমি বলে রাখি যে ডেটারমিনার হচ্ছে নির্দেশবাচক শব্দ, যেমন ফিউ, লিটল, অল, মেনি, মাস, এ, অ্যান্ড, দি অথবা দা, এগুলোকে হচ্ছে ডেটারমিনার বলে, যেগুলো কি করে কোনো বস্তু অথবা ব্যক্তি অথবা প্লেসের পূর্বে বসে নির্দেশ করে, ওই স্থান কিংবা ব্যক্তি কিংবা বস্তুকে নির্দেশ করে, সেটাকে আমরা ডেটারমিনার বলি। সেটাকে কি বলি? ডেটারমিনার। তো ডেটারমিনার শব্দের অর্থ হচ্ছে নির্দেশবাচক শব্দবিশেষ, যেটা আমাদের কি করে? নির্দেশ করে। ওকে, তাহলে এই নোটা হচ্ছে না। আচ্ছা, এখানে নাই অর্থে ব্যবহৃত হচ্ছে, নো বা নাই। তো আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন। বিষয়টা হচ্ছে এই ডেটারমিনার এবং এই ইনটা হচ্ছে প্রিপোজিশন।
ডিটারমিনেন্ট এবং প্রিপোজিশনের মধ্যে যখন কোনো ওয়ার্ড থাকে কিংবা ফ্রেজ থাকে সেটা 100% নাউন ফ্রেজ হয়। সেটা কি হয়? নাউন ফ্রেজ হয়। তো আমি তাহলে বুঝাতে পারছি যে, আমি বিশ্বাস করি এটা আপনাদের কাছে, আই বিলিভ ইন যে আপনাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে যে কোনো ওয়ার্ড অথবা ফ্রেজ কিংবা ক্লজ বাক্যে ব্যবহৃত হয়ে যে ফ্রেজ কিংবা ক্লজের কাজ করে তার ওই পার্টস অফ স্পিচের যে পার্টস অফ স্পিচের কাজ করবে ওই পার্টস অফ স্পিচের নাম অনুসারে ওই ফ্রেজ কিংবা ক্লজের নামকরণ করতে হবে। ঠিক আছে? ওকে, জান্নাত ফিরদৌস জয়েন করেছে। এখন আসি আরেকটা উদাহরণে চলে আসি যে নাউন ফ্রেজ বাক্যে কি কি হিসেবে ব্যবহৃত হয়। আপনাদের অনেক আগেই জিনিসটা ক্লিয়ার করেছিলাম যে নাউন যে জায়গাগুলোতে বসতে পারে অথবা সক্ষমতা, ক্যাপাবিলিটি, অ্যাবিলিটি রয়েছে, নাউন ফ্রেজ কিংবা নাউন ক্লজ ওই জায়গাগুলোতে বসার ক্যাপাবিলিটি বা সক্ষমতা রয়েছে। তার মানে নাউন যেরকম বাক্যে কি করে সাবজেক্ট হিসেবে বসে, ভার্বের সাবজেক্ট হিসেবে, ভার্বের অবজেক্ট হিসেবে বসে, কমপ্লিমেন্ট হিসেবে বসে, ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসে, তারপরে হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট বলেছি, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে এবং নাউনের অ্যাপোজিশন হিসেবে বসে অথবা অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসে নাউন। কি বলেছি, নাউন ফ্রেজটাও ওই জায়গাগুলোতে বসে, নাউন ফ্রেজটাও ওই জায়গাগুলোতে বসতে পারে বা বসার সক্ষমতা রয়েছে। আচ্ছা একটু ওয়েট, মেসেজ আসছে একটু। আচ্ছা একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ফারহান ইশরাক লিখেছে যে এটা কি স্যার টোয়াইস কি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ? না, টোয়াইস মানে দ্বিগুণ বা দুবার। কত, কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, কতখানি, এই জিনিসগুলোর আনসার সাধারণত অ্যাডভার্ব হয়, এটা অ্যাডভার্ব। ঠিক আছে? আচ্ছা, শিশুমিত বড়ুয়া জয়েন করেছে, আজকে প্রথম থেকে ছিল না মেবি। জান্নাত ফিরদৌসও জয়েন করেছে। আচ্ছা তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আচ্ছা যে কথাটা বলতেছিলাম, নাউন যে কোন জায়গাগুলোতে বসতে পারে সেই অনুসারে কি হয়, এই নাউন ফ্রেজ সেই জায়গাগুলো, নাউন যে জায়গাগুলোতে বসতে পারে একটা নাউন ফ্রেজ সেই জায়গাগুলো বসতে পারে এবং নাউন ফ্রেজ বাক্যে ব্যবহৃত হয়ে নাউনের কাজ করে। নাউন ফ্রেজ বাক্যে বসে কি হচ্ছে, একটা নাউনের কাজ করে, নাউন ফ্রেজটা অথবা নাউন ক্লজটা এটা কি করে, নাউনের কাজ করে। ঠিক আছে? আচ্ছা এবার আসি যে আপনাদের আরেকটা প্রশ্ন, দ্য ইগলস ফ্লিউ, দ্য ইগল পাখি, হ্যাঁ ইগল ফ্লিউ, এটা কি করে ওড়ে, উইথ গ্রেট স্পিড, উইথ গ্রেট স্পিড। এখন আন্ডারলাইন থাকলো যে উইথ গ্রেট স্পিড। এখন আপনাকে বলতে হবে যে উইথ গ্রেট স্পিড এর শব্দের অর্থটা কি, এটার অর্থটা কি, মিনিং, জাস্ট অনলি ইটস মিনিং। ওকে, লিখবেন এটার মিনিংটা কি, উইথ গ্রেট স্পিড মানে কি, মিনিংটা লিখবেন। ওকে, আচ্ছা জাস্ট মিনিংটা লিখতে হবে, উইথ গ্রেট স্পিড, এটার মিনিংটা কি, ইংলিশে লিখতে হবে, বাংলায় লিখতে হবে না। তীব্র গতিতে, বাংলায় না, তীব্র গতিতে আমি বুঝি না এখন, দ্রুততার সাথে বুঝি নাই, আবার দ্রুত গতিতে বাংলায় লেখেন কেন? অ্যানিদত্ত মার খাওয়ার জন্য রেডি হও। তানিয়া সুলতানা ফার্স্ট। আচ্ছা ওকে, আরেকটা ফার্স্টলি, আর কে প্লিজ দ্রুত করে, একটু হালকা ঠান্ডা পানি দাও। ইমদাদুল হক ভাই লিখেছেন হাই স্পিড। ওকে,
আমি আর একটু মানে স্পেসিফিকলি চাচ্ছিলাম, কেউ যদি পারেন কাইন্ডলি ট্রাই করুন প্লিজ। তাপসীর আনসার নাই, শুধু ক্লাস দেখতেছে, ও কিছু আনসার করে না। আচ্ছা ট্রাই করুন আর কেউ প্লিজ। একটু স্পেসিফিকলি চাচ্ছিলাম আমি। আপনাদের মোটামুটি বেশ কয়েকজন হয়েছে, ভুল হয়নি, সঠিক হয়েছে, কিন্তু আরও একটু এটার একটা ওয়ার্ড আছে যেটা দ্বারা খুব সুন্দরভাবে এটা বলা যায়। সেটা কি? যেটার উৎপত্তি হচ্ছে এই যে উইথ গ্রেট স্পিড, এই গ্রেট স্পিড কথাটা কই থেকে আসলো বলেন তো? মানে দ্রুততার সহিত, তাই না? এটার উৎপত্তিটা হচ্ছে কি? এটা জেনারেট হয়েছে এই স্পিড শব্দ থেকে। এটা কি বলেন তো? স্পিডি। তাহলে আমরা কথা বলবো যে স্পিডি। স্পিডি মানে কি? দ্রুততার সহিত। ঠিক আছে, এটা ইটস ওকে। ফার্স্ট মানেও হচ্ছে অ্যাডভার্ব, ওকে। ফার্স্টলি এটাও অ্যাডভার্ব, ফার্স্টলি অ্যাডভার্ব, ঠিক আছে, এই দুটো আনসার সঠিক। কিন্তু স্পিডির স্পিডি থেকে এটা হয়েছে। স্পিডি যে এরকম অ্যাডভার্ব, এটাও কিন্তু এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজ করেছে। কি বলেন তো? অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজ করছে। স্পিডিলি, ভেরি গুড। স্পিডিলি আসলে স্পিডি, ওকে। বাতাসের বেগে ইমরান ভাই লিখেছে। আমি খুবই কাঁচা, তাপসী লিখেছে। কাঁচা সমস্যা নাই, কাঁচা হলে তো পাকা হওয়া যাবে না, পাকা হলে তো কাঁচা হওয়ার সম্ভাবনা নাই, নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হবে। এখন যাই কাঁচা তাকে পাকা বানানো যায়। তাহলে করতে হবে কি? এটার জন্য করে মানে উইল পাওয়ার। আচ্ছা, কয়দিন আগে ভাইরাল হয়েছে একটা ছেলে, যে হচ্ছে আমেরিকার একটা ইউনিভার্সিটিতে সে প্রথমে গ্রামের সম্ভবত চট্টগ্রাম, চিটাগং দেখলাম, চিটাগংয়ের একটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে, মানে ডিরেক্ট ন্যাশনাল ইউনিভার্সিটি বলতে হচ্ছে ঢাকার কোনো কলেজ থেকে নয়, বা হচ্ছে গাজীপুরের যে ন্যাশনাল ইউনিভার্সিটি সেখান থেকে নয়, সে চট্টগ্রামের একটা কোনো একটা মোটামুটি একটা কলেজ থেকে, একটা সরকারি কলেজ থেকে সে পাশ করেছে। তারপরে MA-টা করেছে হচ্ছে বুয়েট থেকে MA করার পরে সে একটা জব নিয়েছে, ওয়ার্ডস বয় যাকে বলে, অর্থাৎ দারোয়ান না, যে হচ্ছে কি বলে, কম্পিউটার অপারেটর ছিল সে। এই কাজ করা অবস্থায় তার ভীষণটা হচ্ছে ওই কম্পিউটার অপারেটর নয়, তার ভীষণটা ছিল আমেরিকা, তার ভীষণ ছিল বুস্টন ইউনিভার্সিটি বা হার্ভার্ড ইউনিভার্সিটি বা এরকম নাম করা কোনো ইউনিভার্সিটি। সে স্বপ্ন দেখতো, অনলাইনে সার্চ করতো, ম্যাটেরিয়াল কালেক্ট করতো, হ্যাঁ, পাবলিকেশন প্রকাশ করতো। 3টা পাবলিকেশন প্রকাশ করার পরে সে এখন কিন্তু সে এমদাদুল ভাই লিখেছে যে মহসিন কলেজ মেবি, আচ্ছা ঠিক আছে, সে কিন্তু এখন মানে PhD করার জন্য বাহিরের দেশে স্কলারশিপ নিয়ে চলে যাচ্ছে আর কি। তো এই যে মানুষের ভীষণটা থাকতে হবে, আপনার অপটিমিস্টিক হতে হবে। যদি পেসিমিস্টিক হয়ে যান তাহলে সম্ভব না। মানে আমার বেশ কিছু স্টুডেন্ট আছে যারা আমাকে তাদের মানে আশার কথা শোনায়, আমিও আশার কথা শুনে যে সম্ভব, ঠিক আছে, আমি আমার ছোট্ট জ্ঞানে যতটুকু পসিবল গাইডলাইন করার চেষ্টা করি। তো এটা কিন্তু সম্ভব। যাই কাঁচা তাকে পাকা বানানো যায়, বা ভালো কিছু করার সম্ভাবনা থাকে। আর যাই পাকিয়ে গেছে তাকে আর পাকানোর কিছু নেই, তাই পচে যায়। অতিরিক্ত পাকলে কি হয়? পচে যায়, ঠিক আছে। তো এটা কোনো বিষয় নাই। আচ্ছা, এবার আসি যে আপনাদের এর সাথে একটা জিনিস জানানোর কথা, একটা জিনিস একটু জানানোর আছে যে ফ্রেশ মানে শব্দগুচ্ছ, গ্রুপ অফ ওয়ার্ডস। ক্লজ মানে শব্দগুচ্ছ। ইডিয়ম মানে শব্দগুচ্ছ। তিনটাই গ্রুপ অফ ওয়ার্ডস, এগুলো বেসিক জিনিস, এগুলো আপনাকে কেউ শিখাবে না। তাহলে এই যে তিনটাই, ফ্রেজ মানে শব্দগুচ্ছ, ক্লজ মানে শব্দগুচ্ছ, ইডিয়ম মানে শব্দগুচ্ছ, পার্থক্য কার কার জানা আছে? সিম্বল দেন, হাত উঠান, অথবা বলেন যে ইয়েস। আচ্ছা, এই তিনটার পার্থক্য কার কার জানা আছে? কারো জানা আছে কি? তিনটাই ফ্রেজ অ্যান্ড ক্লজ মোটামুটি বলেছি আমি, তারপর আরও একটু বিষয়, ভেতরের বিষয় আছে, সেটাও বলার চেষ্টা করব। জাস্ট 1 মিনিটে বলে দিব আমি। ফ্রেজ মানে শব্দগুচ্ছ, ক্লজ মানে শব্দগুচ্ছ, ইডিয়ম মানেও শব্দগুচ্ছ, গ্রুপ অফ ওয়ার্ডস। পার্থক্যটা কি? আচ্ছা,
একটা বলেছি যে এর আগে বলেছিলাম যে নন ফাইনাইট ভার্ব থাকে, ফাইনাইট ভার্ব থাকে না। তার মানেই হচ্ছে এই ফ্রেজ হচ্ছে এমন একটা শব্দগুচ্ছ, মোটামুটি জানি। আচ্ছা, ফ্রেজ হচ্ছে এমন একটা শব্দগুচ্ছ যার ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট নাই, এটা আগেই বলেছিলাম, সাবজেক্টের কথা বলেছিলাম না। আর ক্লজ হচ্ছে এমন একটা শব্দগুচ্ছ যার কমপক্ষে একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। 2 তৃতীয়টা হচ্ছে সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং, যেটা কোনো বইয়ে পাবেন না, অথবা এটা নিজে বুঝে নিতে পারবেন যদি একটু মানে ভেতরে ম্যারিট থাকে। সেটা হচ্ছে যে ফ্রেজ হচ্ছে এমন, ইডিয়ম হচ্ছে এমন একটা শব্দগুচ্ছ যেটা কি, সেটা হচ্ছে যে এখানে শব্দগুচ্ছ যার অর্থ স্বতন্ত্র অর্থ থেকে ভিন্ন। যেমন আমি একটা উদাহরণ সবসময় বলি, সবসময় দিয়ে থাকি, সেটা হচ্ছে মানে এটা বুঝতে সহজ হয় যে, আচ্ছা ধরেন বাংলাটা বলি, আজকে একটা পরীক্ষা আছে যে ঘাটের মোড়া, ঘাটের মোড়া। আচ্ছা, ঘাট এবং মোড়া এই দুটার অর্থ কি কোনোটাই মিল আছে? এটার শব্দের অর্থ হচ্ছে অতি বৃদ্ধ, অতি বৃদ্ধ। এখন বলেন তো এখানে অতি কিংবা বৃদ্ধ এই দুটোর সাথে কোনোটারই কি মিল আছে? নাই। তার মানে এটা হচ্ছে কি, এটাকে বলি আমরা বাগধারা। যেটা বাংলায় বাগধারা বলি সেটাকে ইংরেজিতে বলি ইডিয়ম। সেটাকে সেটাকে ইংরেজিতে বলি আমরা ইডিয়ম। ঠিক আছে? আচ্ছা, তাহলে কিন্তু বুঝতে পারলাম। আরেকটা ইংরেজিতে তাহলে উদাহরণ দেই, এটা বাংলায় উদাহরণ দিলাম, তাহলে ইংরেজিতে একটু উদাহরণ দেই। ইংরেজিটা কি? ক্রোকোডাইল টিয়ার্স। ক্রোকোডাইল শব্দের অর্থ হচ্ছে কুমির, কুমির। আর টিয়ার্স মানে কান্না। টিয়ার্স মানে কি বলেন তো? কুমিরের। তাহলে যদি একত্র করে দেই, কুমিরের কান্না। আর কিন্তু প্রকৃতপক্ষে এটার অর্থ হচ্ছে মায়া কান্না, অথবা লোক দেখানো কান্না, অথবা যে কান্নার মধ্যে একটা স্বার্থ আছে। আসলে প্রকৃতপক্ষে সেটা কান্না নয়। তার মানে এই কান্না কথাটার সাথে মায়া কান্না অথবা এই যে ভেজালে কান্না, এটার সাথে কিন্তু কুমির কিংবা টিয়ার্সের কোনো সম্পর্ক নাই, অর্থটা ভিন্ন, স্বতন্ত্র অর্থ থেকে ভিন্ন অর্থ দেয়, সেটাকে আমরা ইডিয়ম বলি। আর সেই সূত্রে আমরা বলতে পারি যে, তাহলে মনে রাখা দরকার যে সকল ইডিয়মই ফ্রেজ, কিন্তু সকল ফ্রেজ ইডিয়ম নয়। সকল ইডিয়মই ফ্রেজ, কিন্তু সকল ফ্রেজ ইডিয়ম নয়। ঠিক আছে? ওকে, অথবা কোনো ফ্রেজই ইডিয়ম নয়, এই কথাটা মনে রাখতে হবে। এবার আসি, আমরা যতটুকু শিখবো সেটা ক্লিয়ারলি শিখবো, আপনাদের ওই কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এতে করে যদি সময় একটু বেশি লেগে যায়, অথবা একটা ক্লাসে যদি আরেকটা ক্লাস দরকার হয়, আমি মাঝে মাঝে একটু অসুস্থ তো থাকি, যারা আমার পূর্বের স্টুডেন্ট তারা আমরা জানে, কিন্তু আপনাদের ক্লাসটাকে আমি নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করে দিব ইনশাল্লাহ। হয়তোবা একটা দিন এদিক সেদিক হতে পারে, এটা একটু মেনে নেওয়ার চেষ্টা করবেন। ওকে, এবার আসি যে নাউন ফ্রেজের কিছু গঠন আছে। এই গঠনগুলো মানে বাংলাদেশি যে বইগুলো আছে, সে খুব কম বই এটা ভালোভাবে এটার বিশ্লেষণগুলো করে দিয়েছে, বা এটার সাথে উদাহরণ এক্সাম্পলগুলো সংযোজন করে নাই। ঠিক আছে? তো এটা একটু আমাদের জানা দরকার। যেরকম হচ্ছে ডিটারমিনেন্ট প্লাস নাউন ইকুয়াল টু নাউন ফ্রেজ হয়। ডিটারমিনেন্ট প্লাস কি? নাউন। ওকে, আচ্ছা, এরপর যেমন হচ্ছে এ কুম্ভ, এটা কি? ডিটারমিনেন্ট, তারপরে কি? নাউন, ইকুয়াল টু কি হবে? নাউন ফ্রেজ। আচ্ছা, এবার আসি যে নাউন প্লাস নাউন ইকুয়াল টু নাউন ফ্রেজ। জাস্ট যেটা বিখ্যাত নাম করা বা বেশি পরীক্ষা আসে সেগুলোই আমি বলতেছি নাউন ফ্রেজ। কিরকম? একটা উদাহরণ দিলে, নাউনের পাশে নাউন ব্যবহৃত হয়ে নাউন ফ্রেজের কাজ করে। যেমন ধরেন যে ট্রেন ফেয়ার, ট্রেন মানে বাস, ট্রেন মানে ট্রেন, আর ফেয়ার FARE, এই ফেয়ার মানে ভাড়া, বাসের ভাড়া। তাহলে নাউনের পাশে আরেকটা নাউন বসলো, ইকুয়াল টু কি হতে পারে? নাউন ফ্রেজ হতে পারে। যেমন এ জেল বার্ড মানে দাগি আসামি, মানে কি? দাগি আসামি। ঠিক আছে, দাগি আসামি। তাহলে এই যে জেল, তারপরে বার্ড, তার আগে আর্টিকেল বসে, আর্টিকেল প্লাস নাউন ইকুয়াল টু নাউন ফ্রেজ হয়, ইকুয়াল টু নাউন ফ্রেজ হয়। আর একটা জিনিস, মজার একটা জিনিস শিখে রাখেন, একটার মাধ্যমে তিনটা হয়ে যাবে। সেটা হলো কি, যে নাউন প্লাস অ্যান্ড অথবা অর,
কিংবা অর প্লাস নাউন ইকুয়াল টু নাউন ফ্রেজ, ইকুয়াল টু কি বলেন তো, নাউন ফ্রেজ। কি বলেছি, নাউন অ্যান্ড কিংবা অর প্লাস নাউন ইকুয়াল টু নাউন ফ্রেজ। এই স্ট্রাকচার সবগুলোতে আছে, এই স্ট্রাকচার কীরকম আছে, সবগুলোতে আছে। কীরকম, আমি আরেকটা একটু উদাহরণ দেই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস অ্যান্ড প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস অ্যান্ড প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডভার্ব প্লাস অ্যান্ড প্লাস অ্যাডভার্ব ইকুয়াল টু অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার মানে কি, এই গঠনটা সবগুলোই ফলো করছে। জাস্ট নাউন, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা অ্যাডভার্ব প্লাস হচ্ছে অ্যাডভার্ব ইকুয়াল টু অ্যাডভার্বিয়াল। একটা মনে রাখলেই সবগুলো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, উদাহরণ দিচ্ছি আপনাদের একটা। আরেকটা উদাহরণ দেই। যে যেমন ধরুন হচ্ছে যে ফ্লেশ অ্যান্ড ব্লাড, ফ্লেশ অ্যান্ড ব্লাড, রক্তে মাংসে গোড়া। এ ফ্লেশ অ্যান্ড ব্লাড cannot bear such type of insult, such type of insult। একজন রক্তে মাংসে গোড়া মানুষ এই ধরনের অপমান সহ্য করতে পারে না। কি করছে, একজন রক্তে মাংসে গোড়া মানুষ এই ধরনের অপমান সহ্য করতে পারে না, ঠিক আছে। এখন আসি আরেকটা কি হতে পারে, যে ফ্রেন্ড অর ফো, পার্ট অ্যান্ড পার্সেল, এগুলো সবই হচ্ছে এই নাউন ফ্রেজের উদাহরণ। আচ্ছা যাই হোক, এবার আমরা চলে যাব অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কথাটা আমরা আগেই ক্লিয়ার করেছি, অ্যাডজেক্টিভের কথা কি আগেই ক্লিয়ার করেছি। তারপরে একটা করে উদাহরণ দেখব যে নাউন ফ্রেজ সাবজেক্ট হিসেবে কখন বসে। কি বলেছি বলেন তো, সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ ব্যবহৃত হয়। যেরকম যে টু টেল আ লাই, টু টেল আ লাই। এখন আসি যে টু টেল আ লাই ইজ এ গ্রেট সিন। এটা প্রায়ই পরীক্ষায় আসে। টু টেল আ লাই মানে এটা পরীক্ষায় আসে, মানে এই স্ট্রাকচার ফলো করে, এই ইজ এ গ্রেট সিন। এটা নিচে আন্ডারলাইন করা থাকলো, বলা হলো যে এটা কি ধরনের ফ্রেজ। এখানে দেখেন তো আপনি প্রথমে কি স্ট্রাকচার, নিয়মটা কি, যে এই যে টু প্লাস ভার্ব, তার মানে কি এটা ইনফিনিটিভ। ইনফিনিটিভ হলে কি হয়, ক্লজ হয় না। ইনফিনিটিভ হলে প্রথম কথা হচ্ছে ক্লজ হয় না। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, কোথায় তুমি, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ, কি বলে, কেন, এটা কারণ কি, এটা তো আব্বার কথা না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি ক্লাস শেষ করে ফোন দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ যেটা বলতেছিলাম যে টু টেল আ লাই ইজ এ গ্রেট সিন। আচ্ছা 41তম বিসিএস একটা প্রশ্ন আছে, 41st পরীক্ষায় একটা কোশ্চেন ছিল যে টু উইন প্রাইজ, দেখেন একদম মিলে নেন, টু উইন প্রাইজ ইজ মাই প্যাশন, এটা হচ্ছে রেন অ্যান্ড মার্টিনের হাই স্কুল ইংলিশ গ্রামার থেকে নাউন ফ্রেজ পার্ট থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো ইজটা কি, ইজটা ভার্ব, তাহলে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে কোনটা কাজ করেছে, এখানে সাবজেক্ট হিসেবে টু উইন প্রাইজ কাজ করেছে। এখন বিষয় এখানে ফ্রেজ না ক্লজ সেটা তো এখানে যদিও উল্লেখ আছে, এই যে টু উইন, তাহলে টু প্লাস ভার্ব, টু প্লাস কি, টু প্লাস ভার্ব, তো টু প্লাস ভার্ব যেহেতু কি
টু প্লাস ভার্ব যেহেতু এখানে মনে করেন এটা সাবজেক্টের কাজ করেছে এবং এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, তার মানে ফ্রেজ, এবং এটা যেহেতু নাউন পজিশনে আছে, তার মানে এটা কি, তার মানে এটা হচ্ছে নাউন ফ্রেজ, তার মানে হচ্ছে এটা কিন্তু নাউন ফ্রেজ এবং 41তম পরীক্ষায় আসছিল। তা সেম ওয়েতে টু টেল আ লাই ইজ এ গ্রেট সিন, টু টেল আ লাই এটা কিন্তু নাউন ফ্রেজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ হয়, ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ হয়। ভার্বের সাবজেক্ট হিসেবে কি হয়, নাউন ফ্রেজ হয়। এরকম আরো হতে পারে, আরো অনেক কিছুই হতে পারে। তারপরে হচ্ছে যে ভার্বের অবজেক্ট হিসেবে হয়, যে যেমন হি হোপস টু কি আই স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সাম। হি হোপস টু স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সাম, ঠিক আছে। হি হোপস টু স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সাম ভার্বের অবজেক্ট হিসেবে। এটা ভার্বটা কি, এই যে এটা হোপসটা হচ্ছে ভার্ব, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এর যুক্ত হয়েছে। তারপরে আন্ডারলাইন করা থাকলো যে টু স্ট্যান্ড ইন দ্য এক্সাম, টু স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সাম, এটা কোন ধরনের ফ্রেজ, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে ভার্বের অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট হিসেবে আছে, অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ, ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ, ভার্বের অবজেক্ট হিসেবে কি নাউন ফ্রেজ, ঠিক আছে। তো এরকম কি হতে পারে যে মানে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে, কি হিসেবে বসতে পারে, প্রেপোজিশনের অবজেক্ট হিসেবেও বসতে পারে। কিরকম, যে এখানে একটা উদাহরণ দিচ্ছি, যেমন হি কেম উইথ হিজ ফ্রেন্ডস, হি কেম উইথ হিজ ফ্রেন্ডস, সে এসেছে, কার সাথে এসছে, তার বন্ধুদের সাথে এসছে। তাহলে এটা কিসের প্রেপোজিশনটা কি, উইথটা হচ্ছে প্রেপোজিশন অবজেক্ট হিসেবে, কার সাথে এসছে, বন্ধুদের সাথে, কাদের সাথে, বন্ধুদের সাথে, অবজেক্ট আছে, তাহলে কিসের অবজেক্ট, এটা হচ্ছে প্রেপোজিশন অবজেক্ট। তার প্রেপোজিশন অবজেক্ট হিসেবে যেহেতু নাউন বসে, তার মানে প্রেপোজিশন অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজও বসতে পারে, নাউন প্লাসও হতে পারে, কিন্তু যদি সেখানে ফাইনাইট ভার্ব থাকে। এখানে যেহেতু ফাইনাইট ভার্ব নাই কিংবা ভার্ব নাই, তাহলে ওটা ফ্রেজ, তাহলে কি বলেন তো, তাহলে এটা ফ্রেজ, ওকে। আচ্ছা, এবার আসি যে যে ফ্রেজ বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলি। যে বাক্যে কিসের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলি। আর অ্যাডজেক্টিভ ফ্রেজ কিভাবে চেনার উপায়, সেই একটা টেকনিক আগে শিখে দিছি। এছাড়া আরেকটা কথা আছে, সেই কথাটা একটু বলার চেষ্টা করব। আচ্ছা, এবার আসি যে একটা উদাহরণে আসি। দ্য লেকচার ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, দ্য লেকচার ইজ ভেরি difficult to understand। আচ্ছা, very difficult to understand, difficult to understand, ওকে। এটার নিচে আন্ডারলাইন করা থাকলো, এটার নিচে আন্ডারলাইন করা থাকলো, কি থাকলো, এটার নিচে আন্ডারলাইন করা থাকলো। তাহলে এখন এটা কি ধরনের ফ্রেজ, নাউন ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা আপনাদের বলতে হবে। মনির ভাই জয়েন করেছেন, এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ নাকি নাউন ফ্রেজ, আপনাদের আনসার করতে হবে, দ্রুত করে প্লিজ। আচ্ছা, সবাই লিখেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কানিস ফাতেমা, চৈতি মোমো, ইমরান হুসাইন, আমিনুল ভাই, অ্যানি দত্ত, শাকিলা চৌধুরী,
তারপরে হচ্ছে তানিয়া সুলতানা সবাই হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ লিখেছে। ওকে, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। মানে এখন আরেকটা উদাহরণ দেই আপনাদের। একটা উদাহরণ দিচ্ছি, এর পরবর্তীতে সাথে সাথে আরেকটা উদাহরণ দিই আপনাদের। এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে? হ্যাঁ, আনসার সঠিক সবার, থ্যাংক ইউ। এখন আসি যে ইট ইজ ডিফিকাল্ট টু ডু। ডিফিকাল্ট টু ডু, আচ্ছা আন্ডারলাইন করা থাকলো যে ডিফিকাল্ট টু ডু, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা উদাহরণ থাকলো এরকম যে যে হি ওয়ান্টেড টু ডু দ্য ওয়ার্ক। হি ওয়ান্টেড টু ডু দ্য ওয়ার্ক। ওকে, আন্ডারলাইন করা থাকলো টু ডু দ্য ওয়ার্ক, টু ডু দ্য ওয়ার্ক। এখন এটা কি ফ্রেজ, এটা কি ফ্রেজ? দুটার একটাতেও ফাইনাইট ভার্ব নাই, অবশ্যই ফ্রেজ, ক্লজ হবে না। তাহলে এটা কি ধরনের ফ্রেজ? এটা দ্রুত করে লিখে ফেলেন। তো এরকম হয় কেন? আচ্ছা দ্রুত করে প্লিজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ। আচ্ছা, অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ লিখেছে একজন, আরেকজন লিখেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ, আমিনুল ভাই। আচ্ছা ঠিক আছে, বিষয়টা হলো যে একটা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ লিখেছে একজন, প্রথমটা নাউন ফ্রেজ। ওকে, আচ্ছা বিষয়টা এরকম যে ইনফিনিটিভের পূর্বে, কথা শুনুন, যে ইনফিনিটিভের পূর্বে নাউন কিংবা অ্যাডজেক্টিভ থাকলে, নাউন কিংবা অ্যাডজেক্টিভ, ইনফিনিটিভের পূর্বে টু প্লাস ভার্বের পূর্বে যদি নাউন কিংবা যদি অ্যাডজেক্টিভ থাকে তা সাধারণত অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। আচ্ছা, কিন্তু ইনফিনিটিভের পূর্বে যদি নাউন কিংবা অ্যাডজেক্টিভ না থাকে তাহলে সেটা নাউন ফ্রেজ হয়। এখানে দেখেন, এখানে টু ডু এটা ইনফিনিটিভ, ইনফিনিটিভ। এই ইনফিনিটিভের পূর্বে ভার্ব রয়েছে, অর্থাৎ ভার্বের অবজেক্ট হিসেবে এটা হচ্ছে নাউন, নাউন ফ্রেজ, ঠিক আছে। আর এখানে টু ডু এটা ইনফিনিটিভ, ইনফিনিটিভ পরে ডিফিকাল্ট অথবা ইজি, হ্যাঁ ইজি, এগুলো কি, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন ইট ইজ ইজি টু অ্যাডভাইস আদার্স, অন্যকে অ্যাডভাইস করাটা, উপদেশ দেওয়াটা সহজ। তাহলে এখানে ইজিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা ইজিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আর তার মানে এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে নাউন ইনফিনিটিভের পূর্বে যদি কোনো অ্যাডজেক্টিভ কিংবা নাউন থাকে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, এই জিনিসটা মনে রাখবেন। আর যদি না থাকে তাহলে সেটা নাউন ফ্রেজ হয়। তাহলে মোটামুটি সবার আনসার সঠিক হয়েছে। যারা নাউন ফ্রেজ দুটোই লিখেছেন তাদের ভুল হয়েছে, একটা ভুল একটা সঠিক। আচ্ছা, আচ্ছা এবার একটা প্রশ্ন করি। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনাদের কতটুকু বুঝতে পারলেন সেটাই সেই ক্ষেত্রে, সেটা জানার ক্ষেত্রে একটা সহায়তা করবে। সেটা কি, যে হুইচ ওয়ান অফ দ্য আন্ডারলাইন ফ্রেজ, হুইচ ওয়ান অফ ফলোয়িং আন্ডারলাইন, আচ্ছা following underline phrase is an example of noun phrase. Question number A, Ashraful was the man of match. Ashraful was the man of the match. আন্ডারলাইন হচ্ছে the man of the match. আচ্ছা, বি নাম্বার হচ্ছে যে
দ্য গার্ল ইন ইয়েলো, দ্য গার্ল ইন ইয়েলো, ইন ইয়েলো ড্যাশ কোনো কিছু নাই, ইয়েলো ইজ মাই সিস্টার, ইজ মাই সিস্টার। আচ্ছা, ইন ইয়েলো। সি নাম্বার হলো যে দ্য টিচার ইজ ইন দ্য ক্লাস, দ্য টিচার is in the class, ওকে। আচ্ছা, ডি নাম্বার হলো হোয়াট ইজ লোডেড ক্যান নট বি ব্লোটেড, লোডেড cannot be bloated, তাহলে এখানতে নাউন ফ্রেজটা কোনটা এটা বলতে হবে, জাস্ট নাউন ফ্রেজটা কোনটা সেটা বলতে হবে। আনসার এ বি সি নাকি ডি, এখানকার এই কয়েকটার মধ্যে নাউন ফ্রেজের এক্সাম্পল কোনটা, এটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আপনারা কতটা বুঝতে পেরেছেন সেটা বুঝতে সহায়তা করবে। অ্যানি দত্ত এ লিখেছে, শাকিলা চৌধুরী এ লিখেছে, ওকে। আমিরুল ইসলাম এ, ইমরান হোসেন কি কিছু লেখে নাই। আর কেউ লিখবেন প্লিজ। মুক্তনাওয়ার এ। আচ্ছা, এটার সঠিক আনসার আপনারা মোটামুটি করতে পেরেছেন, যারা আনসার করেছেন সবারই আনসারই হচ্ছে সঠিক। এটা হচ্ছে এ, এটা হচ্ছে নাউন ফ্রেজ। দেখাই যাচ্ছে যে আশরাফুল ওয়াজ কি ছিল, দ্য ম্যান অফ দ্য ম্যাচ, দ্য ম্যান অফ দ্য ম্যাচ ভার্বের অবজেক্ট হিসেবে এখানে নাউন ফ্রেজ। আর এখানে নাউন প্লাস ভার্ব, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা জানি যে নাউন এবং ভার্বের মাঝে কি ইন ইয়েলো ড্রেস অথবা ইয়েলো থাকুক, যেই থাকুক না কেন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু উদাহরণে বলা হয়েছে যে কোথায়, নাউন ফ্রেজের উদাহরণ। তারপরে যে টিচার কোথায়, টিচার ইন দ্য ক্লাস কোথায়, কখন, কোথায়, কিভাবে, কেন, এই চারটার আনসার দেয় হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্ব। তাই এটাও নয়, পরেরটাও নয়। তার মানে সঠিক আনসারটা হচ্ছে এ। আপনারা যারা সঠিক আনসার করেছেন এ, তাদেরটা সঠিক। এবং এটা মোটামুটি বোঝা গেল যে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন, ঠিক আছে। আচ্ছা, একটু প্রবলেম হচ্ছে মনে হয়, ঠিক আছে, ওকে। আচ্ছা, আজকে আরও ক্লাস নেওয়া যেত, কিন্তু আমি বারবার ঘেমে যাচ্ছি, শরীরের একটু উইকনেস আছে, কিন্তু আপনাদের ক্লাসগুলো মিস যাচ্ছিল দেখে আমি আজকের ক্লাসটা মিস দিলাম না। গতদিনে একটু উল্টাপাল্টা হয়ে গেছে। আগামীকাল হচ্ছে শনিবারে এবং হচ্ছে আপনাদের মঙ্গলবারে ক্লাস। আগামীকাল আর একটা ক্লাস আছে, আগামীকাল ক্লাসে আপনাদের ফ্রেজটা সম্পূর্ণ ক্লাস শেষ করে দেওয়া হবে। এর পরের দিনে আগামীকাল ক্লাস নেওয়ার পরে যদি সময় পাই তাহলে আমি ক্লাসটা শুরু করব একটু, হ্যাঁ, বিগিনিংটা শুরু করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সুস্থতার জন্য দোয়া রাখবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আমি চেষ্টা করতেছি মানে নিজেকে ভালো রাখার বা ভালো থাকার। আপনারাও সবাই ভালো থাকুন, মানসিকভাবে ভালো থাকাটা এই মুহূর্তে অত্যন্ত জরুরি এবং পড়াশোনাটা করতেই হবে। আপনি যে খারাপ অবস্থা সবারই জন্যই যদিও যাইতেছে, কিন্তু তারপরেও ভালো থাকতে হবে, আমাদের ভালো না থেকে উপায় নেই, হ্যাঁ। কারণ এতে করে আপনি মানসিকভাবে আরও ক্ষতিগ্রস্ত হবেন যদি আপনি ভালো না থাকার চেষ্টা করেন। মেন্টালি যদিও হয়তো বা আপনারা সবাই খারাপ আছেন, আমি নিজেও খারাপ আছি, কিন্তু পরীক্ষা যখন হবে, বয়স চলে যাচ্ছে,
এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ সময়। আমাদের এর মাঝেই পড়াটা চালিয়ে যেতে হবে। সবাই ভালো থাকুন, আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি, এবং মেন্টালি ভালো থাকেন, পড়াশোনাটা চালিয়ে যান, আর ক্লাসগুলো ঠিকমতো দেখেন, প্রবলেম হলে আমাকে জানান। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।